নমস্কার, পাহাড়িয়া টাইমসে আপনাদের স্বাগত। আমি ভাস্কর। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। অমিত দা, আপনাকে আমাদের স্টুডিওতে নমস্কার। নমস্কার অমিত দা, প্রথমেই যে প্রশ্ন সবার মনেই, প্রথমবার আপনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং কাউন্সিলর নির্বাচিত হয়ে শিলিগুড়ি পৌর নিগমের ভারতীয় জনতা পার্টি আপনাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছেন। রাজনীতির আঙিনায় কবে আসা? সর্বপ্রথম ভাস্কর দা, আপনাদের চ্যানেলকে সব থেকে প্রথম আপনাকে এবং আপনাদের ভিউয়ার্সকে আমি শুভেচ্ছা দিতে চাই। ক মাসের ভিতরে আপনারা যে মানুষের কন্টেন্ট, মানুষের আবেগকে তুলে ধরতে পেরেছেন, এর জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আর আপনাদের মুখ কিন্তু মানুষের কাছে আর নতুন করে পরিচয় দিতে হবে না, কারণ আপনারা যেভাবে সাংবাদিকতা করে গেছেন দিন পর দিন, একটা ক্রেডিবিলিটি তৈরি হয়েছে আপনার চ্যানেল করতে। তাহলে আমি এটাই বলতে চাই যে যেভাবে আপনারা কাজ করছেন, এটা আপনার লাগাতার যদি এভাবে চালান, নিশ্চিত একদিন আমরা দেখবো শিলিগুড়ি একটা এমন চ্যানেল পাবে যেখানে মানুষ সত্যতার সাথে অনেক কিছু দেখতে পাবে এবং তারা তথ্য পাবে। এই জন্য আবার আপনাকে শুভেচ্ছা দিচ্ছি। আগামী দিন আর আপনি ভালো মতন কাজে লেগে থাকুন, আর আপনারা যেভাবে কাজ করছেন আমাদের পূর্ণ সহযোগিতা আপনাদের সাথে থাকবে। অনেক অনেক ধন্যবাদ। আর ভাস্করদা, যেটা আপনি বললেন, আমি রাজনীতি কলেজ সময় থেকে করি। আচ্ছা, কিন্তু শিলিগুড়িতেই পড়াশোনা? একদম। আচ্ছা। আর আমি কিন্তু একজন ব্যবসায়ী বাড়ির ছেলে। আমার পরিবার হিসাবে কেউ রাজনীতি সেভাবে ছিল না। আমি প্রথম ব্যক্তি আমার পরিবারে যে রাজনীতিতে আছে। আচ্ছা, বাইরে থেকে কোনো অসুবিধা হয়নি? না, অসুবিধা সেরকম হয়নি। কারণ কলেজের সময় তো সবাই জানে কিছু না কিছু রাজনীতি, তাহলে পরিবারের লোক ভাবতো যে না ঠিক আছে, কলেজ পর্যন্ত থাকবে। তারপরে যখন যুব হলাম, যুবর সময় যুব রাজনীতি করেছি। ওই সময় বাড়ি তখন থেকে কি ভারতীয় জনতা পার্টি দিয়ে নাকি? আমি অন্য দলে ছিলাম। আচ্ছা, কিন্তু জাতীয়তাবাদী দল ছিল। আচ্ছা, কলেজের সময় ছিলাম, যুব করলাম। তাহলে পরিবার ভাবতো যে ঠিক আছে, তারপরে তো ব্যবসা ট্যাবসা করতেই হবে। আমি জানতাম না যে আমার ডেস্টিনি আমাকে এখানে নিয়ে আসবে। তারপরে ব্লক সভাপতি হলাম ভারতীয় জনতা পার্টি। লড়াইটাও তো খুব কঠিন ছিল। 2014 সালে আমরা ভারতীয় জনতা পার্টি জয়েন করি। তারপরে লাগাতার ব্লক সভাপতিও ছিলাম, বিভিন্ন পদে ছিলাম। আচ্ছা, আমি কোনোদিন ভাবিনি যে আমি ইলেকশনে দাঁড়াবো, কিন্তু যেহেতু আপনার ডেস্টিনিতে যেটা থাকে সেটা হয়। সেই আর আমি টিকিট পেলাম, প্রথমবার জিতলাম। আর আমি যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম উনি বড় চেয়ারম্যান ছিলেন। ওনার পরিবারও দীর্ঘদিনের প্রচুর রাজনীতির মানুষ, ব্যক্তিত্ব তৈরি হচ্ছে পরিবার থেকে। তাদের বিরুদ্ধে একটা লড়াই কঠিন ছিল, কিন্তু মানুষ লড়াইটাকে আপনি জয় করেছেন। শিলিগুড়ি পৌর নিগমের আপনি বিরোধী দলনেতা। পৌর নিগমের যে বর্তমান কাজকর্ম, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আজকের দিনে পুরসভা যেভাবে চলছে, এটা বেশিরভাগ আনপ্ল্যান ভাবে চলছে। যেটা করা দরকার সেভাবে হচ্ছে না। তাদের ভূমিকা তারা বুঝতে পারছেন না। কোথাও না কোথাও তাদের একটা সংশয় দাঁড়াচ্ছে, তারা বিভ্রান্তি সৃষ্টি করছে শিলিগুড়িতে। তারা নিজেও বিভ্রান্ত আছে। যেহেতু পুরসভার যে মৌলিক সুবিধা দেওয়া দরকার, তার থেকে সরিয়ে তারা বড় বড় কাজের দিকে যাচ্ছে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, পুরসভার কয়েকটা বিশেষ কাজ থাকে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ভালো রাস্তা দেওয়া, ড্রেনেজ সিস্টেম, স্বাস্থ্যর বিষয় থাকে। কিন্তু আজকে পুরসভা কি দেখছি, তারা একটা বড় বড় ফ্লাইওভারে ঢুকে যাচ্ছে। তারা কি করছে, একটা ভারী জলের প্রকল্প হাতে নিয়ে নিয়েছে। অনেক বড় বড় সংস্থা আছে, যেহেতু কয়েকটা সংস্থা ব্ল্যাকলিস্ট হয়ে গেছে। আজকের দিনে যদি পুরসভা এইসবে যদি ঢুকে যায়, যেহেতু তারা তো কিন্তু চেয়ে থাপড়িয়েছে, কিন্তু কি যে বিপর্যয় আসছে তারা দেখছেন। আপনি শিলিগুড়িতে বেশিরভাগ আপনি দেখবেন শিলিগুড়ি রাস্তাঘাট ভেঙে চুরে চুরমার। ইউজি কেবলের নাম করে, যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, আজকের দিন অনেক টেকনোলজি কিন্তু আমাদের ইকুইপ করতে হয়। একটা অসুবিধা মানুষের হয়, কিন্তু অসুবিধার মানে এটা না যে আমরা প্ল্যান করব না। যদি আনপ্ল্যান ভাবে যদি মুভ করি, তাহলে ভারী অসুবিধার মুখে শিলিগুড়ির মানুষকে পড়তে হয়। প্রধান দুর্বলতাটা কি মনে হচ্ছে আপনার চোখে কি এসছে? প্রধান দুর্বলতা বললাম, এই বোর্ড তো মানে তারা বিভ্রান্তি হয়ে যাচ্ছে। তারা বিভ্রান্ত, তাদের কি করতে হবে। বিষয় হচ্ছে যে পুরসভার যেটা মৌলিক কাজ, যেগুলো মিউনিসিপাল অ্যাক্টে আছে, রুলসে আছে, যে আমরা কি করব। আজকে দিনে মানুষকে যে সাধারণ পরিষেবা দেওয়া দরকার, আজকে আপনি জঞ্জালের অবস্থা দেখুন শিলিগুড়িতে। আজও যে লেগেসি ওয়েস্ট, আমরা ডনবস্কোর পাশে যে ওয়েস্টল্যান্ড আছে, যেখানে যে আবর্জনা স্তূপ তৈরি হয়ে গেছে, তাই লেগেসি ওয়েস্টকে কে মিটাবে? ইলেকশনের সময় তো বলেছিলেন, আজকে 3.5 বছর পার আছে, কি অবস্থা। পরপর সেখানে একটা বড় অগ্নিকাণ্ড হয়ে যায়, প্রচুর পলিউশন হচ্ছে। তারপর রাস্তাঘাট তো মানে সাংঘাতিক। রাস্তাঘাটে যা অবস্থা শিলিগুড়িতে, মানুষের কদিন পরে তো হাঁটা চলায় অসুবিধা হয়ে যাবে। এদিকে কোনো দৃষ্টি হচ্ছে না, এদিকে দিচ্ছেন না। তারপরে কি ওয়ান ম্যান শো চলছে,
এটা ঠিক না। পরপর যে ঘটনাক্রম আমরা দেখছি, হুম। এটা তো টিম ওয়ার্কের কাজ হয়। একদম। একজন মেয়র থাকবে, তাদের মেয়র পরিষদ থাকবে, সবাই মিলে কাজ করবে। তার ভূমিকা কি, তার দায়িত্ব কি, হুম। কেউ জানে না। হুম। যখন ভোট সভা, আপনি তো দীর্ঘদিন কভার করছেন হ্যাঁ। ভোট সভাকে, ভোট সভা আপনি দেখবেন একজন উপযুক্ত বা একজনের নির্দিষ্ট যদি এমআইসি কে প্রশ্ন করা হয়, তারও উত্তর মেয়রকে দিতে হয়। একজন অন্য ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয়, সেটাও উত্তর মাননীয় মেয়রকে দিতে হয়। তাহলে এটা কি? তার মানে যারা ওখানে বসে আছেন মেয়র ছাড়া, তারা কিছু স্টাডি করছেন না, বিষয়গুলোকে ঘুরে দেখছেন না। তাহলে এটা তো একটা ভালো সমস্যার মধ্যে পুরোভোট থাকবে। একদম। তো আমার বিষয় হচ্ছে যে যদি একটা পুরোভোটকে চালাতে হয়, টিম ওয়ার্ক দরকার। এখানে কোনো টিম ওয়ার্ক দেখা যাচ্ছে না। একজনই চালাচ্ছেন, একজনই সবকিছু করছেন, একজনই বলছেন। তাহলে এটা ওয়ান ম্যান শো হয়ে যাচ্ছে। এই জন্য তো পুরসভা দিন পর দিন ফেল করছে। কর্পোরেশনে বিরোধী দলনেতা হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। প্রতি মাসে বোর্ড সভা হয়। বিরোধী দলনেতার যে মতামত, আপনারও তো একটা মতামত থাকছে প্রতিটা বোর্ড সভায়। সেই মতামতটাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, কতটা গুরুত্ব দিচ্ছে বর্তমান বোর্ড? যেহেতু পুরসভা নিজে বলতে আমার কোনো দ্বিধা নেই, একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, তাদের ইনকাম সোর্স দিনের দিন কম হচ্ছে। যে ইনকাম তাদের ব্যয় করা দরকার, তার থেকে বেশি মনে হচ্ছে তাদের এক্সপেন্স বেড়ে যাচ্ছে। তো এই জন্য পরপর আপনি বাজেট সভায় দেখবেন যতটা তারা কিন্তু বাজেটে অ্যালোকেশন করছেন, মানে অ্যামাউন্ট যেটা নির্ধারিত করা হয়, তা কিন্তু তার অ্যামাউন্ট থেকে অনেকটাই পরপর আমি দেখছি ডেফিসিট হয়ে যাচ্ছে। তার মানে কি ডিফ্লেকশন হচ্ছে। তাতে কি হচ্ছে, মানুষের চোখে, আমি বলতে কোনো অসুবিধা নেই, মানুষের চোখে ধুলা দেওয়া হচ্ছে। মানে আপনি একটা বাজেট তৈরি করলেন, সেই বাজেট যদি 50% কমে ফেল হচ্ছে, মানে সে মার্কে যাচ্ছে না, একদম, তার মানে আপনি কোথাও কোথাও আপনার একটা প্ল্যানিং এ ভুল হচ্ছে। এই জন্য আমি বলছি, যেটাই করবেন যেটা বাস্তবায়িত হয় সেভাবে বাজেটটা তৈরি করবেন। কিন্তু আজকের দিন আমরা কি দেখছি, পুরসভা খালি কথায় কথা বলছে, কিন্তু ধরাতলে সেইগুলো জিনিস দেখা যাচ্ছে না। তো আজকের দিনে একটা অত বড় মিউনিসিপাল কর্পোরেশন, উত্তর পূর্বী ভারত এবং নর্থ ইস্টের গেটওয়ে, তার যদি পুরসভা এই অবস্থা হয়, যেহেতু এখানে কেন্দ্র সরকার প্রচুর কাজ করছে, কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প চলছে, 15 ফাইন্যান্সে প্রচুর টাকা আসছে, কিন্তু অন সোর্সে যতটা ইনকাম করা দরকার, এই পুরোভোট ফেলিওর। তার সাথে একসময় এরা বলেছেন আমাদের ডবল ইঞ্জিনের সরকার হলে সেরকম অসুবিধা হয় না, প্রচুর কাজ হবে। আজকে আপনি দেখুন, কোনো কন্ট্রাক্টর কাজ করতে চাচ্ছে না। 82 কোটি টাকার বেশি তাদের পাওনা, তাদের কিন্তু পাওনা দেওয়া হচ্ছে না। ফলস্বরূপ কত টাকা তারা ইনভেস্ট করবে? তাদের তো ঘর সংসার আছে। এই জন্য আজকে দিনে পুরসভা, যতই এই পুরসভা পুরো বোর্ডে যারা আজকে ট্রেজারি বেঞ্চে বলুক, কিন্তু আপনি পরপর দেখেন যে কন্ট্রাক্টররা বারবার গিয়ে মেয়র সাথে ডেপুটেশন দিচ্ছে, মেয়র সাথে দেখা করছেন যে আমাদের পাওনা আমাদের দিন। কিন্তু সেরকম আজকে দিনে রাজ্য সরকারও সেভাবে সহযোগিতা করা দরকার, সে করছে না। আর এদেরও ভুল হচ্ছে, এরা আদায় করতে পারছে না। ঠিকই। প্রতিবার বর্ষার সময় দেখা যায় যে বেশ কিছু জায়গায়, শিলিগুড়ির মতন একটা শহর, বড় শহর, এই শহরে কিন্তু জল জমে থাকছে রাস্তায়, অনেকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। সেই সমস্যার সমাধান কিন্তু আজও হয়নি। আপনার কি প্রস্তাব, যে কি করলে এই সমস্যার সমাধান হতে পারে? এটা দুটো বিষয় আছে। একটা ভালোই কথা বললেন, অনেক কয়েকটা জায়গায়, অনেক না বেশিরভাগ জায়গায় আগে কয়েকটা নির্দিষ্ট জায়গায় জল জমা সমস্যা আমরা দেখতাম। আজকে দিনে অনেক মার্কেট এলাকা, প্রচুর আবাসন এলাকায় জল জমছে। কারণ হচ্ছে কি, এক সময় আমরা দেখতাম বর্ষার আগে প্রচুর হাইড্রেনিং এর ক্লিনিং হতো, বড় বড় হাইড্রেনে লেবারদের নামানো হতো, পরিষ্কার করা হতো। কিন্তু আজকে বেশিরভাগ হাইড্রেন দখল হয়ে গেছে। বড় বড় যে প্রমোটাররা বিল্ডিং তৈরি করেছেন, তারা কি করেছেন, নিজের সম্পত্তি ভেবে হাইড্রেন দখল করে নিয়েছে। তার ফলস্বরূপ অনেক লেবাররা চাইলেও ওই ড্রেনে ঢুকতে পারছে না, ক্লিনিং হচ্ছে না। যেহেতু ওখানে প্রচুর অবস্ট্রাকশন তৈরি হয়েছে হাইড্রেনে, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। তারপরে কি হচ্ছে, আমাদের এখানে নির্দিষ্ট কোনো ম্যাপ নেই, একটা ড্রেনেজের ম্যাপ থাকা দরকার। সে সিপিএম এর সময় বা যারা আগে বোর্ড চালালেন তারাও কিন্তু এই দিশা দেখলেন না। আজকে যারা আছে একই লেগেসি ফলো করছে। কত কিলোমিটার ড্রেনেজ আছে তার কেউ জানেন না, কেউ জানে না। এটা প্রস্তাব আমরা কিন্তু দিয়েছিলাম যে অন্তত আপনারা কত যে শিলিগুড়ি শহরে যে ড্রেনেজ সিস্টেম, তার একটা ম্যাপ তৈরি করা হোক, আউটলেট কত আছে সেগুলো আমাদের বলা হোক, যে এটা কাউন্সিলরদের একটা সুবিধা হয় যে আমাকে কোথায় পরিষ্কার করলে আমার জলে নিকাশি ভালো হবে সেটা আমরা জানতে পারবো। কিন্তু আমি জানি না এদের দৃষ্টি এদিকে যাচ্ছেন না কেন। বড় বড় জায়গা চলে যাচ্ছে, হঠাৎ এরা বলছে আমি স্টেডিয়াম তৈরি করবো, ইনডোর স্টেডিয়াম তৈরি করবো, এটা করবো। কিন্তু যে মৌলিক সুবিধা মানুষকে দেওয়া দরকার
সেদিকে দৃষ্টি এদের ঘুরছে না। বেসিক প্রবলেম, বেসিক যে ইমিউনিটিস মানুষকে দেওয়া দরকার ওইদিকে এদের দৃষ্টি যাচ্ছে না। শহরে যানজট একটা বড় সমস্যা এবং দীর্ঘদিনের সমস্যা। শহরে রাস্তা বাড়েনি কিন্তু যানবাহন বেড়েছে, প্রতিদিন যানবাহন বাড়ছে, একদম। কিন্তু সেই তুলনায় কিন্তু শহরের যে প্রধান সড়ক হিলকার্ট রোড, বিধান রোড, সেবক রোড, এর বিকল্প কিন্তু রাস্তা এখনো তৈরি হয়নি। ফ্লাইওভার একটা মহানন্দা বর্ধমান রোডে একটা হয়েছে, সেটাও ইনকমপ্লিট হয়েছে, কবে নাগাদ চালু হবে তার কোনো ঠিক নেই। এই পরিস্থিতিতে আপনার কি প্রস্তাব, যানজট সমস্যার সমাধান কিভাবে সম্ভব? একটা ইন্টেন্সিভ রিভিশনের দরকার আছে, ইন্টেন্সিভ ইনভেস্টিগেশনের দরকার আছে, প্ল্যানিং এর দরকার আছে। শিলিগুড়ি শহর অত সহজে আপনি ভাববেন যে এক রাতে বা একদিনে এটা আমরা মিটিয়ে দিব, এটা হবে না। যারা পূর্বে ছিলেন তারা এদিকে কোনোদিন দৃষ্টি দেননি। আজকে যারা বসে আছেন এদেরই তো সরকার, 11 বছর হয়ে গেছে, এরা কোনোভাবেই বলে গেছে যে আমরা আসলে এটা করব ওটা করব, কিন্তু যে একটা ভিশনারি দৃষ্টিভঙ্গি থাকা দরকার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা খুব ইন্টেন্সিভ একটা ইনভেস্টিগেশন, একটা প্ল্যানিং এর দরকার আছে, বা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শিলিগুড়ি আপনি দেখবেন পরপর বড় বড় বহুমহল কিন্তু বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু পার্কিং এর কি ব্যবস্থা হবে সে কেউ দেখছে না। আপনি দেখবেন অনেকই মল, আমরা সবাই ওখানে যাই, তারা আমাদের কাছে পার্কিং এর টাকা নেয়। এটা কেন নিবে? তাদের তো নির্দিষ্ট প্ল্যানিং পার্কিং এর কিন্তু প্ল্যানে অ্যালার্ট করা হচ্ছে, তারপরে তারা টাকা নিচ্ছে কেন? একটা বড় নেক্সাস চলছে। সাধারণ মানুষ একটা বড় মলে যাচ্ছে কিছু কেনার জন্য বা নিজের নির্দিষ্ট কোনো জিনিস আনতে, কিন্তু ওখানে শুধু পার্কিং এর জন্য টাকা নেওয়া হচ্ছে। তার মানে আপনি বুঝে নিন যে পার্কিং একটা ব্যবসা চালু হয়েছে শিলিগুড়িতে, প্রচুর পার্কিং স্লটে দোকান তৈরি হচ্ছে। এদেরকে কিন্তু কোনোভাবেই এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? একটা বড় ফেলিয়ার। সেকেন্ড হচ্ছে অল্টারনেটিভ রুটস। আপনি দেখবেন আগে আমাদের শহরে যেগুলো রাজপথ ছিল, যে বড় বড় রাস্তা ছিল, ফাঁকা মতনই থাকতো, আজকের ভয়ঙ্কর জাম সৃষ্টি, ভয়ঙ্কর। এখন কি পাড়ার যে রাস্তাগুলা, সে রাস্তা বাইলেন্স গুলোতে কিন্তু আজকে দিনে প্রচুর যানবাহন কিন্তু ব্যবহার করছে। ঠিক তাতে কি হচ্ছে, সাধারণ মানুষ অসুবিধা তৈরি হয়ে গেছে। আজকে যদি আমাকে এমার্জেন্সি সার্ভিস ব্যবহার করতে হয়, হসপিটাল বা যে কোনো এমার্জেন্সি জায়গায় যেতে হয়, ওখানে খুব অসুবিধা হচ্ছে। আজকে আপনি দেখুন পুরোপুরি একদম প্রশাসনিক ফেলিয়ার শিলিগুড়িতে আমরা দেখছি। হসপিটালের সামনে ঠিক আছে, একটা সম্প্রদায়ের একটা বড় অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, সেটা তো প্রশাসনকে দেখতে হবে, প্রি প্ল্যানিং করতে হবে। কদিন পরে শারদ উৎসব চালু হবে, পুলিশ কমিশনার তো নিজে বলে দিয়েছে যে এবার কিন্তু পূজা পান্ডালদের কিন্তু প্রস্তুতি নিতে হবে, পূজা বন্ধু তৈরি করতে হবে। তাহলে এগুলা কি হচ্ছে? তার মানে প্রশাসন বুঝতে পেরেছে যে আমরা কি সিকিউরিটি দিব নাকি পূজার যে অসংখ্য ভিড় তৈরি হবে তাকে সামলাবো। তারা বুঝে নিয়েছে আমরা পাচ্ছি না, আমরা একদম ফেলিয়ার। আর পুরো বোর্ডে যেভাবে মেয়র ওই দিন গত বোর্ড মিটিং এ বললেন যে পুলিশ আমার কথা শুনছে না, তার মানে আপনি দেখুন একজন অসহায় মেয়র, আর প্রশাসন তো অসহায় আছেই, তাহলে এই শহরটাকে পরিচালনা করবে কি? এইসব বিষয় কিন্তু দাঁড়াচ্ছে। মানুষ ভাবছে, এক সময় ছিল যেই সময় বামপন্থীদের বোর্ড ছিল, ওই সময় তৎকালীন মেয়র বলতেন আমি কোনো সহযোগিতা পাচ্ছি, যেহেতু আমাদের রাজ্য সরকার। প্রসঙ্গেই আসি যে আপনার কি মনে হয় যে রাজ্য সরকার পর্যাপ্ত তহবিল শিলিগুড়ি পৌর নিগমকে দিচ্ছে? আমি আপনাকে প্রমাণ দিতে পারি। শিলিগুড়ি শহর থেকে প্রত্যেক বছর জিএসটির দাম করে 600 থেকে 700 কোটি টাকা রাজ্য সরকার নিয়ে যাচ্ছে। একদম রাজ্য জিএসটির নাম করে, আচ্ছা ঠিক আছে, স্টেট জিএসটি। তার ফলস্বরূপ তারপরে ওরা কিন্তু সেভাবে যে অনুদান দেওয়া দরকার তারা দিচ্ছে না। এই আদায় কে করবে? একদম এই আদায় তারাই করবে যারা আজকে দিনে ট্রেজারি বেঞ্চে বসে আছে। তারা করছেন না কেন? কারণ ওখানে গেলেই তাদের কণ্ঠরোধ হয়ে যায়, স্ব ইচ্ছায় কণ্ঠরোধ হয়ে যায়, তারা বলতেই পারছে না। অদ্ভুত বিষয়। আমার শিলিগুড়ির জন্য যদি ডেভেলপমেন্ট ফান্ড আমি কার কাছে চাবো? এটা নিশ্চিত যে আমাদের যেহেতু ফেডারেল স্ট্রাকচার, আমি রাজ্য সরকারের কাছে চাবো। কেন্দ্র সরকার প্রচুর কাজ করছে, তাদের এখতিয়ার আলাদা, কিন্তু যে মৌলিক সুবিধা শহরের যারা ভিতরে যেগুলো ডেভেলপমেন্ট করা দরকার সেগুলো তো রাজ্য সরকার অনুদানেই হবে। কারণ পুরসভার তো লিমিটেড ফান্ড, লিমিটেড কিন্তু ইনকামের সোর্স আছে। অতিরিক্ত যদি ফান্ড নিতে হয় তাহলে রাজ্য সরকার দ্বারস্থ হতে হবে। কিন্তু এখানে যারা ট্রেজারি বেঞ্চে বসে আছে বা যারা ক্ষমতা দখল করে বসে আছে, তারা ওখানে গিয়ে শুধুমাত্র মুখ বন্ধ করে বসে থাকেন। তার ফলস্বরূপ আপনি দেখবেন কর্পোরেশন আজকে নিজের তহবিল থেকে, নিজের সেন্ট্রাল ফান্ড থেকে কতটা রাস্তা তৈরি করতে পেরেছে, কত বড় একটা ডেভেলপমেন্ট করতে পেরেছে, সমস্ত কিছু এনবিডিডি বা এসজিডি এর মাধ্যমে করতে হয়।
এটা তো এই একটা বড়- কর্পোরেশনের উন্নয়ন বা শিলিগুড়ি শহর দার্জিলিং জেলার অন্তর্গত একদম এবং দার্জিলিং জেলার সাংসদ বিজেপি, একদম তো কেন্দ্রীয়রও তো একটা ভূমিকা রয়েছে। আছে তো। আপনি তারা কি করছে? মাননীয় সাংসদের যদি তহবিল আপনি চেক করবেন, তিনি পর পর অনেক ওয়ার্ডে ফান্ড দিয়েছেন, অনেক ফান্ডে কর্পোরেশন অনেক ফান্ড দিয়েছেন, যেহেতু নিচের কাউন্সিলর তো দিয়েছেন, অপোজিশন কাউন্সিলর ওয়ার্ডেও কিন্তু কাজ দিয়েছেন। ঠিক। ঠিক আছে, ওনার তো বছরে 6 কোটি টাকার একটা ফান্ড আছে, কিন্তু তার থেকে বেশি ওনার আদায় করতে পেরেছেন কেন্দ্র সরকার। পরপর আপনি দেখবেন এনএইচ এর রাস্তা হচ্ছে, অনেক এই যে অমৃত প্রকল্প, তার মধ্যে একটা বড় শেয়ার কিন্তু কেন্দ্র সরকারের আছে। শিলিগুড়ি অনেক উপকৃত হবে মানুষ, তাদের সুফল পাবেন। যে জলের চাহিদা আছে, দিনে দিন চাহিদা বাড়ছে, যেহেতু প্রচুর মানুষ আবাসন বাড়ছে, প্রচুর মানুষ শিলিগুড়িতে আসছেন, জলের একটা চাহিদা তো আছেই। পুরসভাতে এইদিকে ফেলিওর আছে, একদম একদিকে তো পুরসভা ফেলিওর আছে। ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি যে মানুষকে বিষাক্ত জল কোনোদিন পান করতে হয়েছে, এই পুরো বোর্ডের সময় করতে হয়েছে। পরপর মানুষের কিন্তু আমরা দেখছি জল বন্ধ হয়ে যায়, পানীয় জলে ভারী সংকট শিলিগুড়িতে দেখছি, যেহেতু প্রচুর মানে প্রাকৃতিক সংসাধন আছে, প্রচুর জল আছে আমার এলাকায়, যেহেতু কোনো পরিকল্পনা ছিল না। অতীতে যারা ছিলেন তারাও এইদিকে দৃষ্টি দিলেন না, আজকে যারা আছেন খালি মুখেই বলেন। কিন্তু আপনি দেখুন মাস পার হয়ে গেছে, সেকেন্ড ফেজের কাজ চালু হওয়া দরকার, কিন্তু সেভাবে চালু হয়নি। প্রস্তুতি হচ্ছে, আপনি কখন থার্ড ফেজ হবে, কখন মানুষ আবার জল পাবে, এটা সংশয় সবসময় দাঁড়াচ্ছে। স্থানীয় মানুষের সমস্যার কথা ভেবে আপনারা বিরোধী দল হিসাবে কি করছেন? মানুষের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন? সবসময় যখন আমরা দেখছি, আমরা কিন্তু ফিল্ড ভিজিট করি। যদি আমরা জিরো লেভেলে না যাই, আমরা কথাটা বুঝতে পারি না। আমরা জিরো লেভেলে যাচ্ছি, পরপর আমরা দেখি অবাক হচ্ছি, 80 বছর মোটামুটি আমাদের স্বাধীন হওয়ার 80 বছর হতে চললো, অনেক রাস্তা শিলিগুড়িতে তৈরি নেই, কাঁচা রাস্তা পড়ে যাচ্ছে, অনেক জায়গায় পাইপলাইন নেই। তাহলে আপনি ভাবুন তো এইরকম কি উন্নয়ন হবে? যখন দেশে গোটা জেলার পর জেলা, গ্রামে গ্রামে ইলেকট্রিফিকেশন 100% হয়ে যাচ্ছে, অনেক জায়গায় মানুষ শৌচালয় পাচ্ছে, তাহলে এই রাজ্য সরকারের যে অন্তর্গত যেগুলো মিউনিসিপাল কর্পোরেশন আছে, তারা কি করছে? আজও কি স্বাধীনতার 80 বছর হলে অনেক রাস্তা কাঁচা থাকবে? তার মানে এটা কি? দৃশ্য তো সামনেই আছে। এগুলোর বিষয় কিন্তু আমরা যখন তুলি, এরা নিজে একটা পরিকল্পনা করে অন্য ইস্যুতে ঘুরিয়ে দেয়। এই যে নিজের পার্শ্বদের নিয়েই, নিজের এমআইসি দিয়ে নিয়েই একটা ঝামেলা সৃষ্টি করে দেয় বোর্ড সভায়। এগুলা কি চলছে? অপোজিশন বলবে, অপোজিশনকে বলতে দিতে হবে, কিন্তু ওখানে কি হয়? অপোজিশন পরপর কায়দা করে কণ্ঠরোধ করে একটা চেষ্টা হয়। তাও আমরা লেগে আছি মানুষের কথার জন্য, মানুষের কণ্ঠ মানে কণ্ঠ তো আমরাই কথাগুলো তুলছি। ঠিকই। আপনার আমাদের একদম শেষ প্রশ্ন, সময়ও আমাদের প্রায় শেষ। আপনার দল যদি সুযোগ পায়, বিজেপি যদি শিলিগুড়ি পৌর নিগমে কোনোদিন সুযোগ পায়, আপনাদের ফার্স্ট প্রায়োরিটি কি হবে? আমরা বড় বড় কথা বলবো না, প্রথম একদম আমরা বড় কথায় যাব না। পুরসভার যে এখতিয়ার, পুরসভার যে অ্যাক্ট, আমাদের তো সব থেকে ধর্মগ্রন্থ ওটাই, ওটাকে ভালো মতন বুঝে মানুষের সাধারণ কাজ করে দিতে হবে। আজকে মানুষ পুরসভার কাছে কি চায়? প্রথম, ভালো রাস্তা, ভালো নিকাশি ব্যবস্থা, জল, সামান্য স্বাস্থ্য, এগুলাতে কিছু জিনিস আছে। একদম আবর্জনা পরিষ্কার, একদম লেগেসি ওয়েস্টকে মেটানো, পরপর আগুন ধরছে, পলিউশন বাড়ছে। আপনি দেখুন, একটা কথা বলি, এটা দুর্ভাগ্যের বিষয়, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে 1.43 একর জমি একটা সংস্থার নামে এলআর হয়ে গেছে 2020 সালে। 2010 সালে যখন কেবি হয়, ওই সময় জমিটা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন নামেই ছিল। সেই জমিটা হচ্ছে ডাবগ্রাম পুলিশ স্টেশন অন্তর্গত এবং ভক্তিনগর থানা অন্তর্গত। ওখানকার বিএলআরও হচ্ছেন ডাবগ্রামের, রাজগঞ্জে। তো বিষয় হচ্ছে এইসব জমি যখন দখল হয়ে যাচ্ছে, তাহলে আমরা যদি ভালো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে চাই, কিভাবে করব? 100 কোটি টাকার বেশির জমি 2020 সালে তার এলআর অন্য নামে কেটে গেছে। ওই সময় তৎকালীন যারা ভোট চালাচ্ছিলেন তারা কি করলেন, আর আজকে যারা বসে আছেন, আমি এই বিষয় কিন্তু গত বোর্ড মিটিং এ তুলেছিলাম। তো মেয়র একটা জল ঘোলার মতন একটা উত্তর আমাকে দিলেন যে আমরা দেখছি। উনি বললেন যে ওই সময় যিনি ল অফিসার ছিলেন ওনাকে ওখানে জানিনি, প্রস্তুতি হননি। তাহলে এসব কি চলছে? এটা কি নেক্সাস চলছে? এগুলা কিন্তু ধরা দরকার, কারণ এই সম্পত্তি কোনো ব্যক্তিগত সম্পত্তি না, এটা শহরের মানুষের সম্পত্তি। আজকে ওখানে একটা বড় আমরা পার্কিং স্লট তৈরি করতে পারতাম, একটা হসপিটাল তৈরি করতে পারতাম, কিন্তু সে জমি দখল হয়ে গেছে। সে পুনরুদ্ধার কিভাবে হবে সে আমরা বোর্ডকে দেখছি, যদি না পারে
আমি ব্যক্তিগতভাবে কোর্টে যাব। একদম আমাদের একদম সময় শেষ, মানে একদম শেষ প্রশ্ন, আগেরটাই বলেছিলাম শেষ প্রশ্ন, একটা দলীয় স্তরের শেষ প্রশ্ন, যে প্রচুর ইস্যু আপনাদের হাতে আসছে, কিন্তু সেই ইস্যুগুলোকে তুলে ধরে আন্দোলন সেভাবে সংগঠিত হচ্ছে না বলেই বিজেপির নিচু তলার কর্মীরা কিন্তু অনেক সময় ক্ষোভ প্রকাশ করেন। কোথাও কি দুর্বলতা থাকছে আপনার সংগঠনে? দেখুন, সংগঠন আমাদের 24 আওয়ার রানিং পার্টি, আমাদের কোনো ব্যক্তি কেন্দ্রিক পার্টি না। আমাদের সর্বোচ্চ নেতা অনেক কিছু দেখেন এবং নির্দেশ দেন পরপর, কিন্তু যেভাবে আমাদের রাজ্যে হিংসা চলছে, যাবে পরপর আমাদের কয়েকশো কার্যকর্তাকে মানে মৃত্যুর মুখে ফেলার চেষ্টা হয়েছে, অনেক লোক মারাও গেছে। তো আপনি ভাবেন, এই রাজনীতি যদি এইভাবে হয়, তাহলে একটা সংগঠনকে আমরা তৈরি করছি, পরপর আমার মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর মুখে তাদেরকে ফেলানো হচ্ছে, তাহলে এটা পরপর কিন্তু রিভাইভালের একটা প্রসেস আমাদের চলছে। আমরা লাগাতার আন্দোলন করছি। গতকাল আপনি দেখছেন, কালকে বিধানসভায় কিভাবে আমাদের স্থানীয় বিধায়ক, তিনি কিন্তু আমাদের পার্টি বা বিধানসভার চিফ হুইপ, তাকে আক্রান্ত করা হয়েছে। এটা কোন ধরনের ডেমোক্রেসি চলছে? এটা ভয় পাচ্ছে তারা। দেখেন, ভয় তো হবেই, ভয় পাবে না কেন? সবার একটা জান প্রাণের একটা ভয় আছে, তাদের পরিবার আছে, সংসার আছে, কিন্তু হেলদি ডেমোক্রেসিতে এটা কোনোদিন মানা যায় না যে আপনি অপোজিশনকে মৃত্যুর মুখে ফেলাবেন। এটা কোন দিন হয়? বিভিন্ন রাজ্যে আপনি দেখবেন, কেরালা, যেহেতু আমাদের দল ওখানে ক্ষমতায় নেই, কিন্তু 5 বছর পরে কিন্তু গভর্নমেন্ট পরিবর্তন হয়ে যায়। অনেক শিক্ষার কিন্তু হার ওখানে অনেক বেশি, অনেক মানুষ শিক্ষিত, ওইখানে আপনি দেখেন ওইসব রাজ্যে কিন্তু পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমাদের রাজ্যে ক্ষমতার দখল কি ভালো ছিল তাহলে? শুনেন, আমাদের এই প্রদেশে ক্ষমতার দখল হয়, এখানে দখল মানুষকে নিতে দেওয়া হয় না, এখানে দখল করে নেওয়া হয়। আপনি বাম আমলে কথা বলবেন, ওদেরই তো ভুল আজকে আমরা ভোগ করছি, আর একই লেগেসি এরা ফলো করছেন। আচ্ছা, এরাই তো বলেছিলেন আমরা বদল চাই, বদলান, আবার কি হচ্ছে? মুখের কথা আর বাস্তবে তো মিল নেই, একই কথা এখানে চলছে। কিন্তু শিলিগুড়িতে আগে পরিবেশ অনেকটাই ভালো ছিল, এখানে কোনোদিন রাজনৈতিক হিংসা হতো না। কিন্তু যেদিন থেকে তৃণমূল কংগ্রেসের পুরো বোর্ড বা এখানে মহকুমা পরিষদে এরা যখন থেকে দখল নিয়েছে, এইসব দুষ্কৃতীদের আমদানি শিলিগুড়িতে বেড়েছে। পর পাড়াতে আপনি দেখবেন চাকুবাজ, ছিনতাইবাজ একদম নির্ভীক হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন এখন হতাশ, এই জন্য আপনি দেখবেন দুর্গাপূজার সময় তারা কিন্তু পূজা বন্ধুর নামে একটা প্রকল্প চালু করেছে, যে আপনারা পূজা সামলান, আপনারাই কিন্তু ক্যামেরা লাগান, সমস্ত কিছু আপনাদের করতে হবে। এসব কি? প্রশাসনের কাজ তো প্রশাসনই করতে হবে। যেহেতু এখন প্রচুর ফ্যামিলি নিউক্লিয়ার হয়ে গেছে, আপনি দেখবেন অনেক মানুষ পূজার সময় ঘুরতে যাবেন, তাদের নিরাপত্তা কে দিবে? একটা সংশয় দাঁড়াচ্ছে, এটা প্রশ্ন দাঁড়াবেই। অনেক অনেক ধন্যবাদ অমিত দা আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। অমিত দা, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।